মূলত আপনাদের মিডিয়া থেকে কিছু রিপোর্ট আমরা পেয়েছিলাম যে ওনাদের যে খাবার-দাবারের কিছু সংকট দেখা গিয়েছিল। এই রিপোর্টগুলো শুনে আমরা মূলত উদ্যোগ নিয়েছিলাম, চেষ্টা করছিলাম এই মানুষগুলোর জন্য সামান্য কিছু খাবার-দাবারের ব্যবস্থা করতে। এই সামান্য কিছু খাবার-দাবারের ব্যবস্থা করতে গিয়েই মূলত এই এই সাময়িক সময়ের জন্য ওনাদের খাবার-দাবারের দায়িত্বটা আমাদের কাছে চলে আসে। খাবার-দাবার এবং চিকিৎসা। এটা গত পরশুদিন থেকে ৫ তারিখ থেকে শুরু করেছি আমরা। ৫ তারিখ আমরা এসে এখানে সরেজমিনে দেখে এদের যে জিনিসগুলো শর্টেজ ছিল, খাবার-দাবার, কাঁচা বাজার থেকে শুরু করে মাছ, মাংস, বাচ্চাদের দুধ, প্যাম্পার্স, ডিম এগুলো আমরা কিনে দিয়েছি। এই মিরপুর যেই বৃদ্ধাশ্রমটা রয়েছে চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার, এবং এখানের জন্য একই সাথে পরশুদিন রাত্রে আমরা গিয়েছিলাম আরেকটা আশ্রম যেটা রয়েছে সাভারে গিয়েছিলাম। সেখানেও যা যা দরকার ওগুলো আমরা কিনে দিয়েছি। এই সাময়িক সময়ের জন্যই আমাদের আলহাজ শামসুল হক ফাউন্ডেশন এটার চালানোর এই দায়িত্ব পেয়েছে আর কি। ডিএজে হারুন স্যার বাচ্চাদের খাবার দাবার নিয়ে, বয়স্কদের খাবার দাবার নিয়ে উনি খুবই কনসার্ন। ওনার একদম কড়া মনিটরিং হচ্ছে এদের খাবার দাবার যাতে কোনো সমস্যা না হয়, কোনো ধরনের সেবা বিঘ্নিত না হয়। তো সেই জন্য আমরা এই আমাদের আগ্রহ, ওনার অনুরোধ, ওনার অনুমোদন সাপেক্ষে সাময়িক সময়ের জন্য এটা। আমরাও সাময়িক সময়ের জন্য, আমাদের পার্মানেন্ট কোনো পরিকল্পনা, যেহেতু আমাদের নিজেদের অনেকগুলো প্রজেক্ট আছে, বরঞ্চ এইটা হঠাৎ করে এই প্রজেক্টটা চলে আসাতে আমাদের রানিং অনেকগুলো কাজ এখন হ্যাম্পার হচ্ছে। বাংলাদেশে চট্টগ্রামে আলহাজ শামসুল হক ফাউন্ডেশন কমপ্লেক্সে আমরা একটা মেহমানখানা চালাই, যেটা 2020 সালে 15 আগস্ট বঙ্গবন্ধু শাহাদাত বার্ষিকীর দিন থেকে শুরু হয়েছিল। ওটা এখনও প্রতিদিন দুপুরবেলা দলমত, ধর্মবর্ণ, লিঙ্গ নির্বিশেষে সকলের জন্য খাবার ফ্রি থাকে। ওটা এখনো চলতেছে। একই সাথে ওখানে একটা হ্যালো হসপিটাল চালায়, যেটা সেই করোনাকালীন সময়ে ওই যে টেলিমেডিসিন সেবার মাধ্যমে শুরু হওয়ার পরে পরবর্তীতে একদম ফিজিক্যালিভাবে ডক্টররা রোগীদেরকে সেবা দিচ্ছে। প্রতিদিন সেই সেবাটা বিনামূল্যে এখনও চলতেছে, 4 বছর ধরে চলতেছে। একই সাথে আপনারা জানেন, সিলেটে সেই বন্যার সময় যখন পানির সংকট দেখা দিয়েছিল, তখন আমাদের একটা ইনোভেটিভ নতুন একটা প্রজেক্ট সেখানে আমরা লঞ্চ করেছিলাম, ভাসমান পানি বিশুদ্ধকরণ প্রকল্প, যেটা বাংলাদেশের প্রথম। নদীর পানিগুলো নিয়ে ওই নৌকাতে আমরা একটা ইন্ডাস্ট্রি বসিয়েছি, পানির মেশিনারিজ বসিয়েছি। ওই নৌকাতে ওই পানিগুলো পিউরিফিকেশন হয়ে স্থানীয় 8টা গ্রামে আমরা ওই পানিগুলো সাপ্লাই দিই। দৈনিক 3000 মানুষ সেখানে উপকৃত হচ্ছে। সাতক্ষীরাতে আপনারা জানেন বাংলাদেশের প্রথম ভাসমান নৌকা মসজিদ, ওইটা আলহাজ শামসুল ফাউন্ডেশনের অন্যতম কার্যক্রম ছিল। তো এভাবে সাতক্ষীরা, সিলেট, চিটাগংয়ে আমাদের একটা আলহুমায়ের মহিলা মাদ্রাসা আছে, যেটা এমপিভুক্ত। গভর্নমেন্ট 2020 সালে এমপিভুক্ত করেছে আলহামদুলিল্লাহ। তো এবং সেই সুদূর রংপুর বিভাগে কুড়িগ্রামে বয়স্কদের জন্য আমাদের কয়েকটা শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, যেটা আমরা নাম দিচ্ছি হোম স্কুল, ঘরোয়া স্কুল। ঢাকাতে একটা পথশিশুদের জন্য মজার পাঠশালা রয়েছে, এটা এবছর থেকে চালু হয়েছে আর কি। আমরা এই মুহূর্তে যেখানে অবস্থান করছি মিরপুর, এখানে বাচ্চা 5 জন আর নারী পুরুষ মা বাবা মিলে 19 জন, টোটাল পেয়েছি 24 জন রোগী। আর যেটা সাভারে রয়েছে সেখানে মা বাবা বয়স্করা পেয়েছে 105 জন, বাচ্চা 28 জন, 133 জন। আর এদিকে হচ্ছে 24 জন। এই দায়িত্বটাই আমরা পেশেন্টগুলোর জন্য নিয়েছি আর কি। এদের সাথে আনুষঙ্গিক এদের স্টাফগুলো আছে আর কি। দেখুন, একটা যখন ক্রাইসিস হয় তখন দেখা যায় এই মুহূর্তে এই জায়গার মধ্যে কি শর্টেজ রয়েছে ওইটা নিয়ে এগোনো। তো আমরা ওইটা নিয়ে এগোচ্ছি। যখন আমরা শুনেছি খাবার দাবার, কাঁচা বাজার গুরুত্ব সাধারণ স্টোরে থাকে না, স্টকে থাকে না, ওই কাঁচা বাজারগুলো আমরা দিয়েছি। বাচ্চাদের দুধ এবং বাচ্চাদের ওই যে প্যাম্পার্স, ডিম, আনুষঙ্গিক যেগুলো রয়েছে ওগুলো আমরা দিয়েছি। এবং ইতিমধ্যে আমরা ডাক্তার নিয়োগ প্রক্রিয়াও আমরা এক সিদ্ধান্ত নিয়েছি, যেহেতু আমরা এখানে দেখলাম যে এই প্রেসক্রিপশন পেয়েছি বাট ডাক্তারের সিগনেচার নাই। ওই হয়তো ওনারা ডাক্তার আসতেন, কিন্তু আমি রেকর্ডপত্র আমরা এখানে পাইনি। তো যেহেতু একটা সুষ্ঠুভাবে চালানো যায়, একজন ডক্টর নিয়মিত দরকার। তো আমরা চাচ্ছি একজন ডক্টর নিয়োগ দিতে, অ্যাটলিস্ট নির্দিষ্ট সময় পর পর এসে উনি রোগীগুলো আপডেট করবেন। এবং একই সাথে এখানে নার্স সংকট ছিল, তো আমরা নার্স বাইরে থেকে না নিয়ে ওনাদের আরেকটা আশ্রম যেটা রয়েছে সাভার, ওখান থেকে একজন নার্সকে গতকাল রাতে নিয়ে আসছি। তো উনি আজকে আপনারা দেখেছেন এখানকার যাবতীয় ড্রেসিংগুলো করছেন, সেবাগুলো যাতে বিঘ্নিত না হয়। তো এখানে যখন যেটা প্রয়োজন ওইটাই আমরা ইনশাআল্লাহ কাজগুলো স্টার্ট করছি আর কি। না, নতুন এই পর্যন্ত নিয়ে না, ওনাদের স্টাফ সবাই আছে। ওনাদেরকে আমরা বলেছি আপনারাই এটা চালিয়েছেন এতদিন ধরে, আপনারাই আমাদের সহকর্মী, আপনাদের এই অভিজ্ঞতার আলোকে সুন্দরভাবে আমরা এগোবো। ওনারা সবাই হাসি মুখে এটার সহযোগিতার আশ্বাস দিয়েছেন। আমি যখন পরশুদিন এখানে এসে অ্যানালাইজ করেছিলাম, এখানে স্টাফ পেয়েছি 15 জন মিরপুরে, আর ওই যে সাভারে স্টাফ পেয়েছি 40 জন,
55 জন টোটাল স্টাফ পেয়েছে আর কি। স্টাফ যারা রয়েছে তাদের খাবার দাবার এখান থেকে চলতেছে। তো আলহামদুলিল্লাহ রুগীদের যখন খাবার দাবার একটা ব্যবস্থা হয়েছে, ওনারা কেউ ভুক্ত থাকবেন, ওনাদের খাবার দাওয়া চলতেছে। আর সবচেয়ে বড় কথা, খাবার দাওয়ার মালিক হচ্ছে আল্লাহ, রিজিকের মালিক তো আল্লাহ। আমরা সেটা ওনাদেরকে সবাইকে আশ্বস্ত করছি এবং দেশবাসীকে জানাতে চাই, রিজিক আল্লাহর পক্ষ থেকে। বেতন ভাতা আমরা এটাই হয়তো আছে, এটা ওনাদের নির্দিষ্ট নিয়ম অনুযায়ী চলবে। ওনারা যেহেতু মান্থলি অ্যাকাউন্ট থেকে স্যালারি নেন, এটা ওনাদের অ্যাকাউন্ট টু অ্যাকাউন্ট জমা হয়ে যায়, ক্যাশ টাকা ওঠানোর কোনো সেখানে সুযোগ নাই। তো আমরা আশা করতেছি এটা এই মাসের বেতনটা হয়তো ওনারা পেয়ে যাবেন, এটা আমরা আশা করতেছি ইনশাল্লাহ। আগে যে রুটিনটা চলতেছে আমরা চেষ্টা করছি ওই রুটিনটাই চলুক, ওই রুটিনটা আমরা বহাল রেখেছি, সেখানে আমরা কোনো চেঞ্জ খুব একটা আনি নেই। ওই ওনাদের সাওয়ারের রুটিন, এখানকার রুটিন ওইভাবে করে আগের মতো করে চলবে। পুষ্টিকর খাবার আগে যা পাইতো এখনও তা পাবে, এখানে ইনশাল্লাহ কোনো ঘাটতি হবে না। আর আলহাজ শামসুল হক ফাউন্ডেশন ঠিক এই ধরনের স্পেসিফিক আশ্রম না চালালেও দীর্ঘদিন ধরে আমরা মেহমানখানা চালিয়েছি। আমরা চিটাগংয়ে আরেকটা প্রজেক্ট রয়েছে, ওইটা হচ্ছে মুসাফিরখানা। চিটাগং শহরে যদি কেউ যায় সেখানে বিনামূল্যে থাকতে পারবে। কারা থাকতে পারবে? চিটাগং শহরে যে গিয়েছে ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য, ইউনিভার্সিটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা দিবে, সে বিনামূল্যে থাকতে পারবে। চট্টগ্রাম মেডিকেল কলেজে যে গিয়েছে চিকিৎসার জন্য, সে বিনামূল্যে এখানে থাকতে পারবে, কারণ মেডিকেল কলেজের সামনে অনেক থাকার জায়গা পায় না। অথবা কেউ যদি জবের ইন্টারভিউ দেওয়ার জন্য চট্টগ্রামে যায়, যার চাকরি নেই, তার পকেটে কিন্তু কোনো টাকা নেই, সেখানে আমাদের মুসাফিরখানা থাকতে পারবে। এবং আপনি জানেন সে করোনাকালীন সময়ে বাসায় থেকে যে অক্সিজেন সিলিন্ডার সার্ভিস দেওয়া যায়, এই আইডিয়াটা আলহামদুলিল্লাহ ফেসবুকে স্ক্রলিং করে দেখবেন আলহাজ শামসুল হক ফাউন্ডেশন থেকে প্রথম শুরু হয়েছে। তো সে করোনাকালীন সময়ে অক্সিজেন সিলিন্ডার, অ্যাম্বুলেন্স, বেড এবং আরও নানাবিধ মেডিকেল সামগ্রী সাপ্লাই দিতে গিয়ে আলহাজ শামসুল হক ফাউন্ডেশনের কিছু ক্ষুদ্র অভিজ্ঞতা রয়েছে। অর্থাৎ এই রোগী মেনটেন করার জন্য, ম্যানেজমেন্ট করার জন্য ক্ষুদ্র কিছু অভিজ্ঞতা আলহামদুলিল্লাহ রয়েছে। আমাদের পুরো দেশ বিদেশের সকল অভিজ্ঞতাগুলো আমরা এখানে সাময়িক সময়ের জন্য প্রাপ্ত দায়িত্বের মধ্যে আমরা নিবিড়ভাবে কাজে লাগাতে চাই, যাতে এখানকার একটা মা বাবা, একটা শিশু কোনো ধরনের কষ্টে না থাকে, যতদিন আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করে ইনশাআল্লাহ। দেখুন, প্রত্যেকটারই পজিটিভ নেগেটিভ একটা দৃষ্টিভঙ্গি থাকবে। এনজিওকে কেউ ভালো বলবে, কেউ খারাপ বলবে। এনজিওর মাধ্যমে লাখো লাখো মানুষ উপকৃত হচ্ছে, বাংলাদেশের লাখো মানুষ উপকৃত হচ্ছে। এনজিও মানে কি? নন গভর্নমেন্ট অর্গানাইজেশন। এনজিও মানে হচ্ছে সরকারের উন্নয়ন সহযোগী। তো আপনি এনজিওর মাধ্যমে যে অনেক দুই একটা ছোটখাটো ঘটনা যেগুলো মিডিয়ার মাধ্যমে খুব বড় করে পাবলিশ হচ্ছে, হ্যাঁ, কিন্তু হাজার হাজার মানুষ উপকৃত হচ্ছে। তো আশা করতেছি মানুষের উপকারগুলো এমনভাবে পৌঁছবে, এই উপকারগুলোর কারণে আপনাদের মিডিয়ার সুন্দর সুন্দর রিপোর্টের দরুন, অর্থাৎ যেটা বাস্তব ঘটনা ঘটেছে, যে উপকৃত হচ্ছে। আমরা এনজিও, কিন্তু আমরা যদি মনে করি এখানে এই মিল্টু সমদ্দারের এখানে আমরা হাত দেওয়ার জন্য আমাদেরকে অনেক গবেষণা করতে হবে, বাজেট প্রণয়ন করতে হবে, মিটিং করতে হবে, সিটিং করতে হবে, এক মাস সময় চলে যাবে। কিন্তু এই মুহূর্তে গতকালকে ওনারা 3টা বাজে আমাকে ফোন করতেছেন যে ইলেকট্রিক্যাল লাইন কাটা, বিদ্যুতের মিটারের টাকা নাই, গ্যাসের যে মিটার, ওই গ্যাসের মিটারের টাকা শেষ, হ্যাঁ, রুগীর রুমে দুর্গন্ধ। এখন আপনি মিটিং করে এনজিও রোজ বা সরকারের মানে বিভিন্ন ধরনের প্রশাসনিক অনুমতি নিতে গিয়ে সময় কাটাবেন, নাকি ইনসা শুরু করে দেবেন। সেজন্য আমাদের আলহাজ শামসুল ফাউন্ডেশন একটা এনজিও হলো, আমরা মাঝে মধ্যে কিছু একটু থেকে রুলসের একটু বাইরে গিয়ে একটু কাজ করি ইনস্ট্যান্ট আমাকে জীবন বাঁচাইতে হবে। পরবর্তী এর জন্য যদি আপনি আমাকে 1000টা প্রশ্ন করেন, আমার তো আর করার কিছু না, আমাকে উত্তরগুলো তো মানে দিতে হবে। তো আমার একটা এনজিও হইলেও একটু ওই আমরা চেষ্টা করি মানবিক সেবাগুলো একটু অগ্রাধিকার দেওয়ার জন্য আর কি। আমরা কখনো বলছি না পুরো দায়িত্বটা আমরা নিব, আমরা সব সময় বলে আসছি আমরা সাময়িক দায়িত্ব নিব, আমরা সাময়িক সময়ের জন্য। এটা আপনারা আমার যারা দেশবাসীকে জানিয়ে দেবেন। আমাদের আলহাজ শামসুল হক ফাউন্ডেশনের যথেষ্ট প্রজেক্ট রয়েছে। এই যে ধরেন আমরা যেটা মেহমানখানা চট্টগ্রামে চালু করেছিলাম 2020 সালে করোনাকালীন সময়, মানুষজন একই প্রশ্ন আমাকে করেছিল, মেহমানখানাটা আপনারা কতদিন চালাবেন? আমরা বলছি রিজিকের মালিক রাজ্জাক, আল্লাহর পক্ষ থেকে রিজিক আসবে। যতদিন আল্লাহর ইচ্ছা থাকে এটা আমাদেরকে দিয়ে চালিয়ে নেবে, ততদিন চালিয়ে নেবেন। মিল্টু সমদ্দারের কেসটা সেম, যতদিন আল্লাহ আমাদেরকে দিয়ে চালিয়ে নেবেন, আল্লাহ ইচ্ছা রাখেন ওইটা চলবে। আপনারা সবাই সহযোগিতা করবেন, দেশবাসী দোয়া করবেন, সহযোগিতা থাকবেন ইনশাআল্লাহ। এই যে মানুষগুলো, বাংলাদেশের কোনো মানুষ কিন্তু অভুক্ত নাই। আমরা খুঁজ পাই, আমি তো চিটাগাঙে মেহমানখানা চালাই, আমার 5 বছর অভিজ্ঞতা, ওপেন ফ্রি খাওয়া, মানুষ কম, অর্থাৎ মানুষ খাওয়া পাচ্ছে, কিন্তু সে হয়তো তার মতো কাঙ্ক্ষিত খাওয়া পাইতেছে না। আমরা হয়তো চালাবো, আল্লাহ আমাদেরকে যেভাবে তৌফিক দান করেন। এবং এতদিন পর্যন্ত যেভাবে আল্লাহ তাআলা চালিয়ে নিয়ে আসছে, মিল্টু সমদ্দার যখন এর প্রথম চালু করেছেন, উনিও হয়তো চিন্তা করেন না যে এটা 10 বছর 12 বছর এটা চলবে, 10 বছর চলবে। আমি শুনতে পাচ্ছি এটা বয়স কয় বছর? 10 বছর। উনিও চিন্তা করেন না, চালিয়ে নিয়েছেন অন্তরের। আমরা সৎ নিয়ত নিয়ে, এই যে মানুষজন আমাদেরকে দু একটা নেতিবাচক কথা আমি মিডিয়াতে পাচ্ছি, কিন্তু কোনো মানুষ সাহস করে না এসে একবেলা একের খাবার দেওয়ার জন্য।
এই যে মানুষগুলো কষ্ট পাচ্ছে, আপনি ফেসবুকে আমার বিরুদ্ধে গালি দেন, ফেসবুকে লিখেন যে ওনারা কেন দায়িত্ব নিয়েছে, এই করতে সেই করতে, কিন্তু আপনি আপনার একটু বিন্দুমাত্র ইচ্ছা হলো না আসে একবার ওদের খাবার দিই। এখন আমি আইসা খাবার দিতে গিয়া এখন আমি পড়ে যাচ্ছি মানুষের গালিতে। এক বিচিত্র বাংলাদেশ মানুষ এখানে। তো সুতরাং আপনারা সবাই দোয়া করবেন, যারা আমাদেরকে গালি দিচ্ছেন আমরা তাদেরকে বলবো সরজমিন আগে কাজগুলো দেখেন, সরজমিনে আমাদের কাজগুলো আগে দেখেন, দেখা ভাই একটু দোয়া করেন। আর যদি মঞ্চে গালি দিতে আমি মনে করো আপনি গালি দিবেন, আমার কিছু গুনাহ মাফ হবে, এতে আমার নিয়তের খবর আল্লাহ জানে তলায় দিলে।